সিপিআইএম কোথায় দাঁড়িয়ে? বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা আছে ইনক্লুডিং কংগ্রেস, তাদের সঙ্গে সবার সঙ্গে কথাবার্তা বলতে হবে যাতে আসন সমঝোতা হয়। মোদী মমতা দুজনেই সারা বছর নির্বাচনী মোডেই থাকে, যা বলে যা করে ওটা ভোটকে মাথায় রেখেই করে। বাংলায় তো এই সরকারের বিরুদ্ধে ইস্যুর কোনো অভাব নেই, দিনের পর দিন আন্দোলন করতে পারতেন, সেটা কি আপনারা পেরেছেন? ঠিকই তো, অনেক মানুষের সেই ক্ষোভটা আছে বা দুঃখ আছে। যে মমতা সিঙ্গুরে টাটাকে তাড়ালেন, তিনি এখন টাটা লোককে ডেকে নিয়ে বলছে তো আমি আবার শিল্প করবো আর কি। বিজেপি বিরোধী যদি কর্মসূচি হচ্ছে, তৃণমূলের কেন মাথা ব্যথা হচ্ছে? ঝান্ডা ছেড়ে এক কাটতে হবে, ধর্ম নিয়ে আসো। এই মুহূর্তে যেটা দরকার আছে গণ আন্দোলনকে, মূল রাজনীতির ভাষা হয়ে গেছে আইপ্যাড ঠিক করে দেবে। বাংলার বিধানসভার নির্বাচন এখনো পর্যন্ত 8 মাস বাকি, কিন্তু তার আগে দেশের প্রধানমন্ত্রী গতকাল বাংলায় এসে ভোটের প্রচার প্রায় শুরু করে দিয়েছেন। তৃণমূলের 21শে জুলাই, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রচার শুরু করে দেবেন। কিন্তু সিপিআইএম কোথায় দাঁড়িয়ে? আজ এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য এবং রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দাদা, আপনাকে দাওয়ালে স্বাগত। বেশ কিছু প্রশ্ন রয়েছে, শুধু আমার নয়, সাধারণ মানুষও জানতে চাই, যার মধ্যে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি সেলিমদা যে অনেকেই বলছেন যে বাংলার রাজনীতিতে সম্পূর্ণ মেরুকরণ ঘটে গেছে। কীরকম মেরুকরণ? তৃণমূল বনাম বিজেপি এবং বিজেপি বনাম তৃণমূল। এই যে বিষয়টা আপনি কি মানেন? প্রথমত তুমি বললে যে মোদী এসছেন দুর্গাপুর থেকে এবং নির্বাচন প্রচার শুরু করে দিয়েছেন, 21শে জুলাই থেকে তৃণমূল শুরু করবে। আচ্ছা, এরা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি বা তৃণমূল, তার মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী তার এসব কর্মসূচিগুলো ঠিক করেন। আচ্ছা, এটা কালকে কেন? জুন মাসের শেষে আলিপুরদুয়ারে এসেছিলেন, তারা তখন থেকে শুরু করেছেন। আর মোদী মমতা দুজনেই সারা বছর নির্বাচনী মোডেই থাকে, যা বলে যা করে ওটা ভোটকে মাথায় রেখেই করে। রাজ্যকে, দেশকে, মানুষকে, কৃষককে, শ্রমিককে মাথায় রেখে ধরেই করা হয়। আর আমাদের প্রশ্ন যখন তুমি করলে, তো আমরা 25শে ফেব্রুয়ারি আমাদের রাজ্য সম্মেলন শেষ করে 25শে ফেব্রুয়ারি ডানকুনিতে বিশাল সমাবেশ হলো। আমি জানি না তোমরা খেয়াল করেছিলে কি না, এবং সেই থেকে আমরা বলেছিলাম 25শে সম্মেলন শেষ হলো, 26-এর শুরু 26শে থেকে। এবং আমাদের একটা ভোটটা তো আলাদা করে, আর সরকারি কর্মসূচি আর ভোটের কর্মসূচি একসঙ্গে করতে হয় না। স্বাভাবিকভাবেই আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। প্রত্যেক জেলায় প্রতিদিন দেখবে জমি নিয়ে উচ্ছেদ বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে, তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে তোলাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং কাজের দাবিতে, রাস্তার দাবিতে, 100 দিনের কাজের প্রশ্নে চালু করা যাতে যায়, তার সঙ্গে দাঁড়িয়ে আবাস যোজনা ঘিরে সারা বছর ধরে এই কর্মসূচি 26শে ফেব্রুয়ারিতে বলেছি আমরা। এবং এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস জুড়ে রাজ্য জুড়ে হচ্ছে। কোথাও পদযাত্রা হচ্ছে, কোথাও মিছিল হচ্ছে, কোথাও সমাবেশ হচ্ছে। হ্যাঁ, তুমি বলতে পারো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিয়ে হচ্ছে না, তো স্বাভাবিক, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী টিকে থাকার জন্য লড়ছেন, আর আমরা লড়ছি মানুষ যাতে টিকে থাকে, শান্তিতে থাকে এবং সম্প্রীতিতে থাকে। দুই দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে। আচ্ছা, ধুলিয়ানে যখন দাঙ্গা হলো, হাঙ্গামা হলো, খুন খারাপি হলো, লুট হলো, প্রথমে কে ছুটে গেল? প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? ঠিক আপনারাই গেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাকে এই মহেশতলায় তো ডায়মন্ড হারবার মডেল তোমরা বলো, অভিষেকের কেন্দ্র বলো, কিন্তু যখন একটা হকারকে উচ্ছেদ করতে গিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি করে, পুলিশকে ব্যবহার করে দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতি তৈরি করা হলো, লুটপাট হলো, ভয় দেখানো হলো, সিপিএম অফিসে হামলা করে করলো, তাহলে যারা বলছে তো সম্পূর্ণ মেরুকরণ হয়ে গেল, তাহলে বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমান দাঙ্গা করতে গেল, তাহলে মহেশতলায় সিপিএম অফিস কেন ভাঙলো? তাহলে গোটা দেশের রাজনীতি এবং রাজ্যের রাজনীতি হচ্ছে যে যদি বামপন্থাদেরকে শেষ করে দেওয়া যায়, তাহলে নিজেদের নির্বিবাদে লুট করবে, কোনো বিবাদ নেই। তুমি দেখবে মোদী কটা কথা বললেন মমতাকে ঘিরে, অনুপ্রবেশকারী বললেন, হিন্দু মুসলমান করলেন, কিন্তু কিছুতেই। যিনি খনি বেচে দিচ্ছেন, লাটে দিয়েছে ওই দুর্গাপুরে, রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে শুকিয়ে ফেলছেন। রাজ্য এবং কেন্দ্র সরকার উভয় মিলে আমাদের এই গোটা আসানসোল দুর্গাপুর বেল্টে যেভাবে শিল্প কলকারখানা গড়ে উঠছিল, এখন সব শুকিয়ে যাচ্ছে, নতুন কোনো কলকারখানা হচ্ছে না। তিনি এসে বড় বড় কথা বলে দিলেন। যে মমতা সিঙ্গুরে টাটাকে তাড়ালেন, তিনি এখন টাটার লোককে ডেকে নিয়ে বলছে তো আমি আবার শিল্প করবো আর কি। তো সিপিআইএম বা বামপন্থাকে শেষ করার জন্য আমাদের রাজ্যে যেটা বিশেষ পরিকল্পনা করেছে, এবং এই যে বাংলাদেশের অনুপ্রবেশকারী নামে যারা বলা হচ্ছে, সেটা গোটা দেশে বাংলাভাষী বাঙালি, বাংলা থেকে যাওয়া লোকজনকে আরএসএস এর রাজনীতি অনুযায়ী
কর্পোরেট ইন্টারেস্টে কারণ উৎখাত করতে হবে, বস্তি উচ্ছেদ করতে হবে। আগে বুলডোজার লাগিয়ে করে দিচ্ছিল, এখন আসামে আদানিকে জমি দেবে, তো তার আগে মুসলমান বলতে হবে, সংখ্যালঘু বলতে হবে, বাংলাদেশি বলতে হবে, রোহিঙ্গা বলতে হবে। তাহলে এগুলো কর্পোরেট স্বার্থে রাজনীতি করার জন্য সবচেয়ে প্রান্তিক মানুষ, দুর্বল মানুষকে দাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের যেমন হারমাত দাগিয়ে দেওয়া হয়েছিল, হারমাত বলে। কিন্তু সেলিম দা, এই রাজনীতিতে তো ফল পাচ্ছে সেই বিজেপি আর তৃণমূল। আপনারা যত সময় এগোচ্ছে, বিধানসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাদের শূন্য, সেখান থেকে দাঁড়িয়ে আপনারা কি প্রাসঙ্গিকতা হারাচ্ছেন না? এবং মানুষ সিপিএম এর কথা কেন শুনবে এখন? আপনাদের কোনো জনপ্রতিনিধি নেই। ফল পাচ্ছে না বলছো তুমি, তাহলে তারা কিন্তু আবার এটাকে আবার ঠিক এই নির্বাচনের আগে এত হইচই করে বাঙালি নির্যাতন, বাঙালিদের হেনস্থা করা, উড়িষ্যা থেকে আহমেদাবাদ পুশব্যাক করা কেন করছে? তাহলে তো ভয় আছে। ওরা টিকে থাকার জন্য তোমাকে নাড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষকে নাড়িয়ে দিচ্ছে, তার মধ্যে তোমাকে যে সম্প্রীতির যে আবহাওয়া আছে সেটাকে ভেঙে ফেলছে। তার এটা তো সিপিএম কে নাস্তানুদ করছে না। সিপিআইএম মানে হচ্ছে সম্প্রীতি, সিপিএম মানে হচ্ছে শান্তি, সিপিএম মানে হচ্ছে শিল্প, কলকারখানা, শিক্ষা, স্বাস্থ্য। তাহলে দুজনে মিলে শিক্ষাকে তুলে দিচ্ছে। ফলটা কি পাচ্ছে? মানুষ হাতে হাতে কি ফল পেয়েছে? স্কুল বন্ধ হচ্ছে, কলেজে ভর্তি নেই, নতুন কোনো চাকরি নেই, আর যারা চাকরি পেয়েছিল তারা চাকরি হারা হয়ে ধর্ণা দিচ্ছে। ঠিক। তাহলে ফলটা কি পাচ্ছে আমি জিজ্ঞেস করছি। আবার যদি ওরা সিএনআরসি নিয়ে 21-এ এই বিভাজনের রাজনীতি করেছিল এবং ভালো ফলাফল করেছিল, কিন্তু তাতে তো তার পার্মানেন্ট কোনো সলিউশন হলো না। এখন আবার ঘুরিয়ে ওটাকে এসআইআর এর নাম করে, সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে, ভোটার লিস্টের নাম করে, এবং দেখবে এই ভোটার লিস্ট নিয়ে বিজেপি তৃণমূল দুজন তো এক কথাই বলেছিল, এই মমতা ব্যানার্জি যদি ভোটার লিস্ট ছুড়ে ফেলেছিলেন। তাহলে রাজনীতিটা পুরো সাজানো, এবং সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে অবশ্য বিভ্রান্ত করছে। আর যদি তুই বলো মুর্শিদাবাদের নির্বাচন হলো, অধীর সেলিম জিততো, কিন্তু দেখা গেল বিজেপি তৃণমূল মিলে এমন তারস্বরে ভাগীরথী নদীতে লাশ বইয়ে দেবে চিৎকার করলো, তাতে মোদিও যুক্ত হলেন। একটা অংশের মানুষ কি হয় সাময়িকভাবে, যে তখন একটা আবেগ তৈরি করে। এখন এই যে ইতিহাস নিজেরা বলছে, এরপর আমি বললেন যে হিস্ট্রি তো নয়, হিস্ট্রিয়া তৈরি করছে, এরকম মাস হিস্ট্রিয়া তৈরি হয়। তাহলে লাভটা কার হচ্ছে? দেশ কি বাড়ছে? দেশের মানুষ কি বাড়ছে? প্রান্তিক মানুষ কি বাড়ছে? আর আমাদের যদি বলো, কদিন আগে ধর্মঘট হলো, 25 কোটি মানুষ গোটা দেশে, লাল ঝান্ডা শুধু নয়, তার সঙ্গে সমাজতন্ত্রীরা, অন্যরা, আরএসএস বিরোধী সমস্ত শক্তি যুক্ত হলো। একটা বড় ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক তো হলো, কিন্তু দেখা গেল তৃণমূল আর বিজেপি এক জায়গায় দাঁড়িয়ে গেল। তো বিভাজনটা কোথায়? তুই বলছো মেরুকরণ হয়েছে, তো ধর্মঘটের দিনে কি হয়েছে? ওই যে চড় মারলো মাজেদুর রহমানকে পুলিশ। গোটা দেশে এরকম হয়নি, মমতার পুলিশ বা তৃণমূল যেভাবে রাস্তায় নামলো, নাচানাচি আরম্ভ করলো। তাহলে বিজেপি বিরোধী যদি কর্মসূচি হচ্ছে, তৃণমূলের কেন মাথা ব্যথা হচ্ছে? যদি মেরুকরণ হতো তাহলে তারা যোগ দিত, যেমন রাহুল গান্ধী যোগ দিল পাটনায়, ঠিক, যেমন আরজেডি যোগ দিল পাটনায়, তাহলে মহাগঠবন্ধন করলো। কিন্তু তৃণমূল পরিষ্কার হয়ে যাচ্ছে সে বিজেপি ক্যাম্পে আছে। সেই সব ইস্যু নিয়েই তারা রাস্তায় নামছে, যেটা নিয়ে আরো বেশি বিভাজন করা যাবে। কিন্তু আজকে দাঁড়িয়ে দুর্নীতির প্রশ্নে কেন্দ্রীয় সরকার তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? কাকুর গলা সত্ত্ব কবে জমা পড়েছে? তারপরে এগিয়েছে কিছু? না, এগোবে না। এই যে অভয়াকাণ্ডে তো আমরা দেখলাম কলকাতা পুলিশ এবং সিবিআই একই জায়গায় দাঁড়িয়ে গেছে। তাহলে মানুষ কোথায় যাবে? মেরুকরণটা হচ্ছে একদিকে মানুষ, অন্যদিকে বিজেপি তৃণমূল। ঠিক, সেটা আপনি এগুলো বলছেন, খুব ভালো কথা। কিন্তু দেখুন, 70 দশকে বাংলায় যেভাবে আপনারা আন্দোলন করেছিলেন, আন্দোলন গড়ে তুলেছিলেন, এবং তৃণমূল আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, তারপরে সরকারে এসছে, এখন কি সেই আন্দোলনটা করতে পারছে সিপিএম? এবং আমার এখানে আরও একটা প্রশ্ন রয়েছে সেলিমদা, বাংলায় তো এই সরকারের বিরুদ্ধে ইস্যুর কোনো অভাব নেই, একের পর এক ইস্যু রয়েছে, যে ইস্যুতে আপনারা দিনের পর দিন আন্দোলন করতে পারতেন, এই সরকারকে আরও সমস্যায় ফেলতে পারতেন, সেটা কি আপনারা পেরেছেন? আপনি কি সেটা বলতে পারবেন? ঠিকই তো, অনেক মানুষের সেই ক্ষোভটা আছে বা দুঃখ আছে, কিন্তু 70-এর দশক আর আজকের দিনটা এক নয়। এর মধ্যে উদার অর্থনীতি ব্যবহার করে নিয়ে যেভাবে অর্থনীতি সমাজটা যেখানে গেছে, তারপর তখন তৃণমূলও ছিল না, বিজেপিও ছিল না, বুঝতে হবে। ধর্মাশ্রিত কি রাজনীতি হতো না? তখন জামশেদপুরে দাঙ্গা হয়েছিল 70 দশকে, মালিয়ানায় হয়েছিল, মিরাটে হয়েছিল, পরবর্তীকালে ভাগলপুরে হয়েছিল 80 দশকের শেষে। কিন্তু পশ্চিমবঙ্গে কি এরকম ভাবা যেত? না, কল্পনা করতে পারে। আজকের বাস্তবতায় দেখতে হবে, তাহলে এই যে খেটে খাওয়া মানুষ এক কাটটা ছিল,
বিজেপি তৃণমূল রাজনীতি মানে কি হলো? খেটে খাওয়া মানুষকে ভাগ করলো। এই যে একের পর একটা ইস্যু বলছে, আচ্ছা শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, সবাই জানে, মাদ্রাসায় হয়েছে, স্কুলে হয়েছে, কিন্তু মাঝখানে বিজেপি তৃণমূল এসে যে রাজনীতি করেছে, হিন্দু আলাদা, মুসলমান আলাদা, মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা। তাহলে গোটা শিক্ষক সমাজ, ছাত্র সমাজ মিলে যে ঐক্যবদ্ধ আন্দোলন করতো, সেই আন্দোলনের মাঝখানে বিভেদ থেকে মাঝে মাঝে বিজেপি বলছে ঝান্ডা ছেড়ে সব এক কাটটাও, ঝান্ডা ছেড়ে এক কাটটাও, কিন্তু ধর্ম নিয়ে আসো। তো ধর্মের নামে তো বিভাজন করছে, আর আন্দোলনটা তো ঝান্ডা নিয়ে হবে, কিন্তু ওরা বলছে ধর্ম নিয়ে হোক। তাহলে এটা 70-এর দশক এটা ছিল না। পশ্চিমবঙ্গে তো ছিলই না। পশ্চিমবঙ্গে ছিল শ্রমিক, কৃষক, শিক্ষা নিয়ে আন্দোলন, তো সাক্ষরতা প্রসারের জন্য, নিরক্ষরতা দূরীকরণের জন্য, স্কুলে প্রসারের জন্য। এখন স্কুল যখন বন্ধ হচ্ছে, আমরা যে আন্দোলন করছি না তা নয়, এটা যেগুলো একটা মাস হিস্ট্রিয়া তৈরি হয়। তুমি দেখো, যখন এই বাংলাদেশ বিতরণী হলো, আমরাও নামলাম, কিন্তু মিডিয়ার একটা বড় রোল থাকে। মমতা ক্যা ছিচি করে নেমে গেল, লোকে তখন ক্যা ছিচি, মিডিয়া তখন সেই দিকে চলে গেল। কন্টেন্টটা কিন্তু যা বিজেপি করছে, তৃণমূল তাই করছে। ওরা আবার এখানে কি করবে? ওরা যদি বাঙালি অবাঙালি করে, মমতা ব্যানার্জি এখানে এ পক্ষ করতে চেষ্টা করছেন, এই ভাগটা করার চেষ্টা করছেন। আমাদের তো ভাগাভাগির বিরুদ্ধে বলতে হয়। এবার তুমি যদি বলো দাঙ্গা করছে, কত হই করে লোক নেমে গেল ধুলিয়ানে, আপনারা কি করছেন? আচ্ছা, যারা শান্তির কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, হই করে নামবে না, তলোয়ার ত্রিশূল নিয়ে নামবে না, তোমার চোখে পড়বে না। ঝান্ডা নিয়ে লড়াই হচ্ছে, প্রতিদিন হচ্ছে। আমি তোমাকে বলবো যে তাওয়ান্না খুন হলো, তো আচ্ছা বিজেপি কোনো কথা বলবে না? কেন বলবে না? কারণ মুসলিম ভাগটা। কিন্তু তাহলে যদি হিন্দু অভয়া যদি খুন হয়, তারা বলবে না, মুসলমানরা বলবে না, হিন্দুরা বলবে। তাহলে তোমার যে এফেক্টিভ স্ট্রেংথ সেটা তো কমে যাচ্ছে। কিন্তু তাওয়ান্নানি হচ্ছে না, বাধ্য করা হয়েছে আইওকে পাল্টানোর। ঠিক, এর আগে কখনো হয়েছে? এসপি বলেছে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নিল? দুর্নীতি হয়েছে বলছে, টাকা বন্ধ করে দিয়েছে। তো কোর্টের মধ্যে বলো আর কোর্টের বাইরে বলো, আন্দোলন, লড়াই, সংগ্রাম হচ্ছে বলেই তো কোর্ট বললো 100 দিনের কাজ চালু করো। কিন্তু বিজেপি তৃণমূল কেউই চালু করবে না, কারণ ওই প্রান্তিক মানুষের জন্য তারা নয়, ওরা তার জন্য রাজনীতি করছে না। আবার অন্যদিকে দেউচা পাচামি নিয়ে আন্দোলন কে করছে? বিজেপি কোনো কথা বলছে? আর যেই মুহূর্তে অভিষেকের কোম্পানি বেনামে আমরা বললাম, এত নজরে পড়বে দেউচা পাচামি। আমি তো সিউড়িতে এবং তোমাকে বোলপুরে মানুষকে নিয়ে জমায়েত করে আন্দোলন সংগ্রাম করা হচ্ছে, কিন্তু ওটা যে মুহূর্তে তুমি দেখবে এটা বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে, বেঙ্গলের যে এস্টাবলিশড মেন লাইন মিডিয়া আছে তারা খামোশ হয়ে যাবে। তাহলে এমন একটা ডিল আছে যে ওরা ছাড়া কিছু দেখা যাবে না। একটা স্প্লিট উইন্ডোর মতো, যেমন এসিতে থাকে না, একটা স্প্লিট উইন্ডো থাকে, এক জায়গা থেকে ঠান্ডা হাওয়া বেরোয় আর এক জায়গায় হচ্ছে গরম হাওয়া বেরোয়। তা ইউনিটটা আলাদা আলাদা, দুটো ইউনিট বলে, একটা আউটডোর ইউনিট, একটা ইনডোর ইউনিট, পারপাস কিন্তু এক। তাহলে যখন বিজেপি আর তৃণমূল যখন গরম গরম কথা বলছে, একটা দরজার বাইরে আছে, একটা দরজার ভেতরে আছে, কিন্তু আদতে সেম প্লাগ পয়েন্ট দিয়ে চলছে, কারেন্টটা এক জায়গায় আসছে, পারপাসটা এক কুলিং। কিন্তু আপাত দৃষ্টির বাইরে দেখবে বাপরে বাপ, মমতার কি গরম, কত গরম হাওয়া বেরোচ্ছে, আর অন্যদিকে ঠান্ডা ঠান্ডা কুল কুল। এটা হচ্ছে রাজনীতির নতুন ধরনের, যেটা 70 দশকে ছিল না। এই যে কমার্শিয়ালাইজেশন হলো যেটা, তাহলে বাণিজ্যিকরণ হলো, তাহলে টেকনোলজি ব্যবহার করে, টাকার ব্যবহার করে, ভাড়াটে কোম্পানি ব্যবহার করে, লোকজন ব্যবহার করে প্রতিদিন এই মাইন্ড গেম হচ্ছে। তাহলে তুমি দেখলে না ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কিরকম হলো? একদিন তো মিডিয়ার জোরে বোঝা গেল, আমি জানি না তোমাদের চ্যানেল কি করেছিল, তো মোটামুটি ইসলামাবাদ দখল হয়ে গেছে, করাচি দখল হয়ে গেছে, সারেন্ডার করে গেছে পাকিস্তান। আর পাকিস্তানের মিডিয়াতে এরকমই দেখবে, পাকিস্তানের সেনার ভার্সন বেরোচ্ছে। তাহলে মিডিয়া কিভাবে হিস্ট্রিয়া তৈরি করে, তো মাস হিস্ট্রিয়া তৈরি করে। তো আমরা তখনও বলেছি শান্তির কথা, তখন যুদ্ধোন্মাদনা চলছিল, তখন আমরা বলেছি যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। তো তোমাকে তো আমার কথা বলে যেতেই হবে। এবার সেটা সবসময় যে একইভাবে হয়েই করাবে তা নয়, মানুষ তার অভিজ্ঞতা থেকে শেখে। এখন বুঝেছে পুরো ঝাঁসা দেওয়া হয়েছে, ধাপ্পা দেওয়া হয়েছে, মিডিয়া এবং সরকার দুটি ধাপ্পা দিয়েছে, সমস্যার সমাধান হয়নি, নতুন করে সমস্যা তৈরি হয়েছে। সেলিমদা, আপনি কোর্ট বললেন, দুর্নীতি বললেন, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলেছেন যে সমস্ত মামলায়, সেই মামলায় আপনার দলের নেতা সেই মামলা লড়েছেন এবং বিভিন্ন মামলায় রাজ্য সরকারকে নাস্তানাবুদ করে দিয়েছে। কিন্তু যে দলের আইনজীবী এটা করলেন, সেই দল কি সেইভাবে সেই বিষয়টাকে ফায়দা নিতে পারলেন? আচ্ছা, এটা তো আমাকে বুঝতে হবে, রাস্তায় আন্দোলন হচ্ছে, সেটাকে বিধানসভায়, লোকসভায়, আইনসভায় এবং বিচার সভায় নিয়ে যেতে হয়। এক, আমরা বিধানসভায়, লোকসভায় নেই, কিন্তু বিচার সভায় যাচ্ছে। এই যে রাস্তায় দাঁড়িয়ে মাজেদুর রহমান
স্ট্রাইক করছিল, পুলিশ তাকে চড় মারলো, তারপরে বিকাশ ভট্টাচার্য এবং আইনজীবীর টিমরা তাকে হাইকোর্টে নিয়ে এসে ওই এসপি কে হোক ওই অফিসারকে হোক ধরে নাক্ষর দেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, চোর ধরো জেল ভরো, গোটা রাজ্য জুড়ে আন্দোলন হয়েছে। শিক্ষকরা দীর্ঘদিন ধরে, বঞ্চিত শিক্ষকরা ধর্ণা দিয়েছিলেন, জলে বৃষ্টিতে জলে, মিডিয়া প্রচার করছিল আলাদা কথা, পাঁচঘাট দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু প্রেস ক্লাবের সামনে হোক, মনুমেন্টের ময়দানে হোক, রাসমণি মূর্তির নিচে হোক, তারা লড়াই করছিল। বিধাননগরে হোক, জেল কেটেছে, বন্ধ পালন হয়েছে, স্ট্রাইক হয়েছে, তারপর হচ্ছে তোমার গিয়ে কেস খেয়েছে, তারপরে মামলা মোকদ্দমা আছে। তুমি দুটোকে আলাদা আবার স্পিড এসির মতো দেখো না, তুমি একটা পার্ট দেখছো। এগুলো হচ্ছে তার কন্টিনিউ 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে ঘেরাও হচ্ছে, ধর্ণা হচ্ছে, বাধ্য করা হচ্ছে, 4 ক ফর্ম ফিল আপ করা হচ্ছে, কাজ চাই কাজ দাও বলছে, জব কার্ড বাঁচাও বলছে, আর হাইকোর্টে আমার মামলা হয়েছে। দুটো একসঙ্গে চলতে হবে। এটা তুমি হতে পারো যেভাবে হাইকোর্টের সাংবাদিকরা বসে আছে এবং যেভাবে প্রমিনেন্টলি হয়, এবং সুপ্রিম কোর্টে যখন মামলা যায়, আচ্ছা অভয়া কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত শুনানি হয়েছে, সবাই জেগে দেখেছে কি হচ্ছে। আবার এই গত আগস্ট মাস থেকে হাজার হাজার লোক রাস্তায় নামেনি, আন্দোলন সংগ্রাম হয়নি, বরঞ্চ বিচার আইন এক জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করে দিল বিজেপি আর তৃণমূলকে কোর্টে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মানুষ এককাট্টা হয়েছিল, স্ত্রী পুরুষ নির্বিশেষে। না, এই মানুষটা কি সিপিএম? আমি তো বলছি মানুষ বলছি, তুমি তো কিন্তু সিপিআইএম এর এই কোথায় রাস্তা দখল, রাত দখল, এই আন্দোলন সংগ্রামে যদি বামপন্থীরা না থাকতো, সিপিএম শুধু বলছে না, যদি মীনাক্ষীরা যদি ওখানে না যেত, যদি আমরা রাস্তায় মানুষকে জড়ো না করতাম, এবং একটা নিউক্লিয়াসে কাজ করতে হয়, কিন্তু প্রথম থেকে এটা গণ আন্দোলনের একটা রূপ দিতে হয়। তুমি বলছো সিপিএম এর আন্দোলন, আর আমরা বলছি আমরা চাইছি এই মুহূর্তে যেটা দরকার আছে গণ আন্দোলনকে, যেখানে একটা মাস ক্যারেক্টার তৈরি হবে, তবে এটা আরো জোরালো হবে, এটা একটা ফেস থাকে আন্দোলনের। সিপিএমও করছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কারা জমায়েত করলো? সিপিএম। জনগণ তো, কৃষক তো, কিন্তু খেটে খাওয়া মানুষ, স্কিম ওয়ার্কার। আমরা কি বললাম? মেহনতি মানুষের জমায়েত। তুই বললো কথা সিপিএম এর জমায়েত হলো না, মেহনতি মানুষের জমায়েত হলো। আসলে মেহনতি মানুষ যদি এক কাট্টা হয়, প্রান্তিক মানুষ যদি এক কাট্টা হয়, গ্রামীণ জনগণ যদি এক কাট্টা হয়, লাল ঝান্ডা শক্তিশালী হবে। আর সেই মানুষ যদি ভাগ হয়ে যায়, তাহলে বামপন্থীরা দুর্বল হয়ে যাবে। ঠিক। আমার মনে হয় আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। কেন বলছি এই কথা সেলিম দা? এই যে বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর হেনস্থা হচ্ছে, তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে বলছে, কোথাও পৌঁছে যাচ্ছে, আপনারাও বাইট দিচ্ছেন, কিন্তু আপনাদের তো বিভিন্ন রাজ্যে 4 জন হোক, 5 জন হোক, 1000 হোক সিপিএম রয়েছে, সেখানে কেন যাচ্ছেন না? প্রশ্নের সঙ্গে কিন্তু তুমি একটা মেসেজ দিলে, যেটা তৃণমূলের মেসেজ, পরিষ্কার হচ্ছে, খুব খারাপ লাগছে। তুই কি করে জানলে? আমাদের তো এটাই অভিযোগ, আমরা যখন রাস্তায় নামছি, তৃণমূল এটা করছে না, করেনি, সরকারও করেনি। প্রথম কথা হচ্ছে, ওড়িশায় যখন মুর্শিদাবাদের মালদার লোকজনকে আক্রান্ত হলো, ওখানকার পার্টি সিপিআইএম পার্টি আছে, তৃণমূলের দেখা পাওয়া যায়নি, তোমাদেরও দেখা পাওয়া যায়নি, কোনো মিডিয়া খবরও করেনি, কারণ মমতা যতক্ষণ না বলবে মেইনলাইন মিডিয়া কোনো খবর করবে না। তারপরে ওখানে কোর্টে যাওয়া হয়েছে, মানবাধিকার রক্ষা কমিটি যারা করে আর কি কাজকর্ম, সিপিএম এর এরিয়া কমিটি মেম্বার কোর্টে গেছে, তারপরে কোর্ট বলেছে এদেরকে তুমি কেন আটকেছো, তাদের নির্দেশ নিয়ে তারা ফেরত এসছে। মুর্শিদাবাদের, জঙ্গিপুরের, তারপরে মালদার, হরিশ্চন্দ্রপুরের, এবং ওখানকার পার্টি। এখানে তৃণমূল কবে গেছে? তার আগে সিপিআইএম দিল্লিতে গেছে, বুলডোজারের সামনে যেরকম বৃন্দা দাঁড়িয়েছিল, সেরকম বৃন্দা কারাত এবং আমাদের সিপিআইএম নেতৃবৃন্দ ওই বস্তিগুলোতে আগে সিপিআইএম নেতৃবৃন্দ গেছে। তো এক চোখা ব্যাপার আছে, পরিষ্কার শুনে না, আমি পরিষ্কার বলছি, মহারাষ্ট্রে কারা গেছে, কোন তৃণমূল গেছে? যখন আহমেদাবাদ থেকে নিয়ে গিয়ে তোমার গিয়ে ত্রিপুরায় চুপিসারে গত 4 মাস আগে যখন বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের লোককে পাঠিয়ে দেওয়া হলো, তাদের গ্রামে কারা গেল, আর ত্রিপুরাতে এই খবরটা কারাবার করলো, কোথায় তৃণমূল? বরঞ্চ বামফ্রন্ট আমরা যদি বলছি, বামফ্রন্ট আমরা যখন হতো, তাহলে ওইসব জায়গায় প্রথমে সংসদীয় দল পৌঁছতো। আমি নিজে গেছি, হান্নান মোল্লা গেছে, অন্যরা গিয়েছে, তাহলে সেটা যায়নি। 2 হচ্ছে চিফ সেক্রেটারি, সবকটা রাজ্যের চিফ সেক্রেটারিকে চিঠি লেখার কথা আগে লিখেছিল, লেখেনি। 3 হচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলার কথা,
লেখার কথা, কারণ সংবিধান অনুযায়ী এই যে একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে যেতে পারে, তার পুরো স্বাধীনতা আছে। আর তার উপর যদি কোনো বিপদ আপদ হয় তাহলে তার দেখভাল করার কথা কেন্দ্রীয় সরকারের। তাহলে কেন্দ্রীয় সংবিধানে একদম কেন্দ্র তালিকাকে ধরে চিঠি লেখা উচিত ছিল। তারপর আমাদের একটা রেসিডেন্ট কমিশনার আছে দিল্লিতে, তাদের উচিত যে রাজ্যে যেখানে হেনস্থা হচ্ছে আমাদের রেসিডেন্ট কমিশনার, সেই রেসিডেন্ট কমিশনার যেমন অ্যাম্বাসাডারকে বলে, যেমন ডাকা হয়, তাকে বলা যে দেখো করেনি। আর লাস্ট হচ্ছে গত মাসে যখন বিধানসভা নির্বাচন ছিল, বিধানসভা অধিবেশন ছিল, সিপিএম নেই, তাহলে ওখানে একটা প্রস্তাব আনা উচিত ছিল। সেই প্রস্তাবে, কারণ বিজেপি আর তৃণমূল এক আছে, পরিষ্কার কথা, ওরা দুজনেই আছে, প্রস্তাব আনা হলো না। তো তাহলে একটা মনোভাব তৈরি হয়, রাস্তায় নেমে যাও, রাস্তায় নেমে তো বামপন্থীরা করবে, মিছিল আমরাই আগে করেছি। কিন্তু মুখ্যমন্ত্রী বা সরকার রাস্তায় নেমে মিছিল করে না। মিছিল করে কারা? যারা হচ্ছে যাদের আওয়াজ পৌঁছচ্ছে না, যারা চিৎকার করে বলতে হয়। মমতা অন্যকে কাউকে রাস্তায় নামতে দেবেন না। মনে হচ্ছে যখন এনআরসি নিয়ে যখন নেমেছিল, বলে দিল্লি যাও, দিল্লি যাও, তিনি রাস্তায় নামছেন। আচ্ছা, তিনি 100 দিনের কাজের ব্যাপারে নিয়ে দিল্লিতে অভিষেক নিয়ে ব্যাপক নাটক করেছিল, হেনস্থা করেছিল, তাহলে এখন কেন করলো না তৃণমূল? যেসব রাজ্যে হচ্ছে, লোক লস্কর নিয়ে গিয়ে গেছিল। তো যদি বলবে তাহলে একদম বাস্তবতা থেকে বলবে, বিধানসভায় কেন অধিবেশন করা হলো না? কারণ বিধানসভা হচ্ছে বাংলা এবং বাঙালির স্বার্থ দেখার কথা, সেখানে প্রস্তাব আনলেন না। তিনি রাস্তায় নামছেন, রাস্তার বিরোধীরা করবে, সেটা তিনি বন্ধ করছেন। আর নিজেদের যেটা মুখ্যমন্ত্রী হিসেবে, বিধানসভা হিসেবে, রেসিডেন্ট কমিশনার হিসেবে, চিফ সেক্রেটারি হিসেবে, সংসদীয় প্রতিনিধি দল হিসেবে যেটা করার কথা, সেগুলো একটাও করা হয়নি। সেলিম দা, আপনারা কি এখনো মনে করেন এই যে বিজে মূল বা বিজেপি মূল বা তৃণমূলের সঙ্গে এক করে দেন, এই থিওরিতে এখনো বিশ্বাস করেন? এবং এই প্রশ্ন করে তুমি এমন করে প্রশ্ন করছো, কোথা থেকে জানলে আমাদের একটা থিওরি? কোনটা? আমাদের একাধিক নেতারা বলেন, তুমি থিওরি বলেছো। আমাদের লেখা লেখি, আমাদের পত্র পত্রিকা, আমাদের পার্টি কনফারেন্স ডকুমেন্টস, কোথায় তুমি লিখে পেয়েছো এটা? মিডিয়া, তোমাদের মতো সোশ্যাল মিডিয়া, সে সিপিএম সমর্থক হতে পারে, বিরোধী হতে পারে, তারা কতগুলো কয়েনেজ করে। সিপিআইএম কখনো কোথাও বলেনি, কারণ আমরা তো একটা বাস্তবতার জায়গা থেকে বলি। আচ্ছা, এটা কয়েনেজ করা হয়, যেমন নানা রকমের ছিপে মৌল, মুক্ত মুখ সব করে লেখে না, এগুলো হচ্ছে এখন মূল রাজনীতির ভাষা হয়ে গেছে। আইপ্যাড ঠিক করে দেবে, এ পার্টির করে দেবে, ও পার্টিরও করে দেবে, বিজেপির করে দেবে, তৃণমূলও করে দেবে, আইটিসেল করে দেবে, সোশ্যাল মিডিয়ার ড্রিভেন রাজনীতি যদি হয়। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, আমাদের পার্টি ডকুমেন্ট আছে। থিওরি দিয়ে বলবে, সিপিআইএম এর পার্টি কংগ্রেসের রাজ্য সম্মেলনের ডকুমেন্ট থেকে বলবে। বা মার্ক্সবাদী পথ বলে একটা প্রথমে বিজ্ঞাপন দিয়েছি, মার্ক্সবাদী পথ বলে একটা কোয়ার্টারলি ম্যাগাজিন আছে, সেখানে আমাদের থিওরিটিক্যাল কথা। বা গণশক্তি পত্রিকা আছে একটা, বা দেশি দেশি সাপ্তাহিক আছে, বা পিডি আছে, পিপলস ডেমোক্রেসি আছে, সেখান থেকে তুমি বলো এইটা হচ্ছে আপনাদের থিওরি। এই এডিটোরিয়ালে বলা হয়েছিল, বা এই আপনার লেখায় বলা হয়েছিল। সূর্য মিশ্র বলেছিলেন, বা মোহাম্মদ সেলিম বলেছিলেন, রাজ্য সম্পাদক। তাকে বলে নীতিগত অবস্থান। ক্যাম্পেইনে অনেক রকমের ছড়া কাটা হয়, অনেক রকমের কয়েনেজ হয়, অনেক রকমের পোস্টার হয়, অনেক রকমের কার্টুন হয়। তুমি কার্টুনটাকে ছবির সঙ্গে রিপ্লেস করে দিচ্ছ, আসলে তাই হয়ে গেছে। আজকাল দেখবে মিডিয়াতে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কোনো কার্টুন ছাপায় না, ওরা রেগে যাবে বলে, কারণ ওদের ছবিটাই কার্টুন হয়ে গেছে। তো তোমরা এরকম কার্টুনটাকে থিওরি করে দিচ্ছ। সেলিম দা, মোহাম্মদ সেলিম তিনি কি মনে করেন তৃণমূল বিজেপির মধ্যে সেটিং আছে? আচ্ছা, আমি কেন মনে করবো? অভয়া কাণ্ড নিয়ে তুমি দেখো, যা মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন, কলকাতা পুলিশ তাই করছিল। এখন সিবিআই কি বলছে? এত তদন্তের নাটক করে যা কলকাতা পুলিশ বলেছিল তাই বলছে, তার বাইরে কিছুতেই, তার যে লক্ষণ রেখা করে দিয়েছিল মমতা, তার বাইরে বেরোতে পারছে না। আচ্ছা, কাকুর গলার স্বর নিয়ে তোমরাও লিখেছো অনেকক্ষণ, এখন তোমাদের স্বর থেমে গেছে। গলা শর্ত পাওয়া গেছে, সেটা তো পরীক্ষা করা হয়েছে, সেটা তো মিলেছে বা মেলেনি, তারপর তো কিছু পরবর্তী পদক্ষেপ হয়। তাহলে ইডি সিবিআই চুপ হয়ে গেল কেন? তাহলে সোনা পাচার থেকে, গরু পাচার থেকে, কয়লা পাচার থেকে, এই দেউচা পাচামিতে কোম্পানি ল ভায়োলেট করা হয়েছে, হাওয়ালা ভায়োলেট করা হয়েছে, টাকা পয়সা পাচার হয়েছে, বিদেশি ব্যাংকে কোথায় টাকা গেছে সেগুলো জানে, কার অ্যাকাউন্ট সেটা জানে, কে অপারেট করেছে সেটা জানে। তো ইডি সিবিআই এই বিজেপি তৃণমূল দুটো নেতাই, তোমরা মিডিয়াতে দেখেছো যে শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা জমা দিয়েছে যাদের অ্যাকাউন্টে। ফার্দার কেন বললো, এই যে যারা ধরা পড়েছে তাদের সঙ্গে অভিষেকের কোম্পানির লিপস অ্যান্ড বাউন্সের লিঙ্ক আছে, তা লিপস অ্যান্ড বাউন্সে কেন রেড হলো না? আমি রাজনীতিগতভাবে বলছি, অপারেটিভ পার্টে তুমি ফল বলছিলে না, তবে কেন ফলেনও পরিচয়তে 100 দিনের কাজ,
আমি প্রেস কনফারেন্স করে বলেছি, তোমার দেখিস কিনা জানি না, 100 দিনের কাজে আইন তো আমরা করেছিলাম, বামপন্থীরা যখন সমর্থন করছিল মনমোহন সিং এর সরকার ছিল ইউপি 1-এ, তাতে যেখানে লেখা আছে যা যা, তাতে একটা আছে যে দুর্নীতি হয় টাকা বন্ধ করতে পারে, তার আগে আছে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আইনি, কারণ বাজেটের টাকা, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বিতীয়টা করেছে, প্রথমটা তাহলে কোনো ব্যবস্থা কেন নিল না? তোমার তুই যদি বলে চুরি হয়েছে, বক্তৃতা হচ্ছে, মোদি আবার বলবে এটা বক্তৃতা করে। এবার একদম স্পষ্ট করে বলছি, গত বছর লোকসভা নির্বাচনের সময় পুরুলিয়ায় মোদি এসে বক্তৃতা করেছিলেন যে 4 জুন আমাদের সরকার তৈরি হবে, তারপরে একটা দুর্নীতিগ্রস্ত জেলের বাইরে থাকবে না। ঠিক, এবং হিন্দিতে বলার পরে যাতে স্পষ্ট হয় বাংলায় বলেছিলেন, এবং বলেছিলেন মোদি যা বলে তা করে। এবারে এসে একই কথা বলেছেন, ভাঙা রেকর্ড বাজিয়েছেন। তো গত 1 বছরে জুন মাস থেকে জুলাই মাস কটা বন্দী হয়েছে জেলে দুর্নীতির মামলায়? বরঞ্চ যারা চিটফান্ড থেকে আরম্ভ করে যারা জেল থেকে বেরিয়েছে, কারোর বিরুদ্ধে সিবিআই আপিল করেনি, জামিনে বেরিয়েছে তো আপিল করেনি, ওই মামলার ধামাচাপাই পড়ে গেল, কিচ্ছু হলো না। এই যে আমাদের ডিজি পুলিশকে কত ধরপকড় দৌড়ঝাঁপ করা হচ্ছিল ভুবনেশ্বরে, সিমলায়, বসলো, একটা করে ভোট আসবে, আবার এই ভোট আসবে, আবার এটা হবে, এবং তোমরা জোরসে এটা দেখাবে যে ব্যাপক লড়াই হচ্ছে, কুস্তি হচ্ছে, এটাকে WWF বলে। আমি বলছি এটা জোক সাজেস আছে, ব্যাপক কুস্তি হচ্ছে, কিন্তু কেউ কাউকে আঘাত করছে না। আমরা তো বুঝলে হবে না, এটা তো আপনারা মানুষকে বোঝাতে পারছেন, এবং সংখ্যালঘু ভোট, তারা কেন সংখ্যালঘুরে কেন ভরসা করতে পারছে না? মানুষ বলতে তুমি সংখ্যালঘু বললে কেন? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলতে হচ্ছে একদল হচ্ছে মানুষ, একদল হচ্ছে সংখ্যালঘু। ঠিক, সাম্প্রতিক সময়ে যে রাজনীতিটা চলছে, এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু এই বিষয়টা বারবার উঠে আসছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদেরও বলতে হচ্ছে সেলিমদা, এবং সেই কারণে সংখ্যালঘু মানুষ বুঝছে না তামান্না কোন হলো কেন? তোমাদের প্যারালাইসে তো সব মুসলমান সিপিআই তৃণমূল, তাহলে মুর্শিদাবাদে আমি 4 লক্ষ বেশি ভোট পেলাম থেকে, তাহলে কেন হিন্দু মুসলমান করতে হলো অধীরকে হারাবার জন্য? কেন নিয়ে এসে তোমার গিয়ে গুজরাট থেকে নিয়ে এসে পাঠানকে দাঁড় করাতে হলো? যদি মমতা ব্যানার্জি মানেই মুসলমান আর তৃণমূল মানে সব মুসলমান, এভাবে দেখে দেওয়া হচ্ছে। আসলে এটা করা হচ্ছে মুসলমান এলাকাগুলোতে, এটা সংখ্যাগুরু মানুষকে বুঝতে হবে। মস্তান, গুন্ডা, সিন্ডিকেট রাজ, এই ছিচকে চোর থেকে আরম্ভ করে বড় বড় সোনার বালা, সোনার রিং পরা, চেন পরা, এরকম লোকজন অন্য জায়গায় আছে, সংখ্যাগুরু এলাকায় আছে, তাদের কিছু এরকম দালাল তৈরি করে দেওয়া হয়েছে, যাদের বোমা, বন্দুক, পিস্তল, প্রত্যেকবার দেখো না তুমি এখন এই রান অফ দ্য ভোট দেখবে কত জায়গায় বিস্ফোরণ হবে, এবং মমতা ব্যানার্জি বলবেন বাজি তৈরি করছিল, এবং সেগুলো বোমার কারখানা তৃণমূলের নেতার বাড়িতে বা তৃণমূলের অফিসে। কতগুলো শিশুর হাত পা উড়ে যাবে, কারণ সেই বোমাগুলো গাছের তলায় এদিকে ওদিকে শুকোবে, রাখবে, এবং প্রত্যেক বছরই হয়, এবং পুলিশ কোনো অ্যাকশন নেবে না। কারণ তামান্না কুরমার পরে এসপি বলেছে, পরে দুঃখ প্রকাশ করছিল ব্যক্তিগতভাবে, যে তোমার গিয়ে ওটা কোনো একটা অ্যাক্সিডেন্টালি মারা গেছে, মানে খুনটা বেশি হয়ে গেছে, তার একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে। তাহলে অনুব্রত লুট করছে, কাজল শেখও লুট করছে, টুলু শেখও লুট করছে, ঠিক আছে? এবার মাঝখানে বিজেপিকে জন্ম দেওয়া হয়েছে, তৃণমূলের লোকজন, শুভেন্দু গেছে, মুকুল রায় গেছে, এবং তারা বলছে এই দেখো টুলু শেখ করেছে, এই দেখো শাহজাহান করেছে, এই দেখো তো এই কাজল শেখ করেছে, যার ফলে কি হচ্ছে, একটা প্রোফাইলিং হচ্ছে যে আসলে মুসলমানরা কি। এবং সেখানে কিছু ইমাম, মজ্জেন কিছু ফিট করা হয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকজনকে ঠিক করা হয়েছে, যারা মাঝে মাঝে একটা সার্টিফিকেট দিয়ে দেবে, ইসলামিক সার্টিফিকেট দিয়ে দেবে, কিন্তু তাতে ক্ষতিটা হয়ে যাচ্ছে ওই মুসলমানদেরই। স্কুলে যত দুর্নীতি হয়েছে, মাদ্রাসা তার থেকে বেশি নিয়োগে দুর্নীতি হয়েছে। স্কুল যেরকম ঢুকছে, শিক্ষক নেই বলে মাদ্রাসাও ঢুকছে। এবার তুই বলবে যে তাহলে মুসলমানরা বুঝছে না কেন? আচ্ছা, আমি বললাম একটা ভয়ের বাতাবরণ, সন্ত্রাস কেন করতে হয়? তুমি সন্ত্রাসের ম্যাপিং দেখো, তাহলে তুমি বুঝতে পারবে কীরকম একদিকে মুসলমানদের ব্যবহার করা হয়েছে একটা অংশকে সন্ত্রাসের জন্য, আরেক জায়গায় সবচেয়ে বেশি সন্ত্রাস কবলিত এলাকা এই ক্যানিং থেকে, ভাঙড় থেকে, মুসলমান অধ্যুষিত এলাকা, যেখানে বিরোধীরা কেউ ঢুকবে না। আর তৃণমূলটাকে করতে হবে রিলিজিয়াসলি, কোনো অন্য কিছু, মানে মমতার বিরুদ্ধে বলা মানে হচ্ছে ব্লাসফেমি হয়ে যাওয়া। তো এটা একটা প্রক্রিয়া হয়, দক্ষিণপন্থী রাজনীতি এভাবে করে। একইভাবে বিজেপি যোগসাজ নেই, বিজেপি তৃণমূলে ত্রিপুরাতে, আহমেদাবাদে এরমই করেছে। ওখানে যদি তুমি একটা বিজেপির বিরুদ্ধে কিছু বলো, বলে হিন্দু কাপ মান হবিয়া। সংখ্যাগুরু রাজনীতি মানে হচ্ছে এটাই, এটা হচ্ছে জোরজার মুলুকতার করার জন্য, যে তুমি অন্য কোনো কথা বলতে পারবে না।
বিকল্প কোনো কথা হবে না। আসলে তাহলে আর কি হলো, বিজেপি তৃণমূল মিলে এই যে গণতান্ত্রিক পরিসর আছে সেটাকে সংকুচিত করে দিচ্ছে। যে গণতন্ত্র থাকলে প্রতিবাদ থেকে প্রতিরোধ হতে পারে, সেই জন্য ওরা গণতান্ত্রিক যে কাঠামোকে ভেঙে দিচ্ছে। সেটা ইলেকশন কমিশন হোক, রাজ্যের নির্বাচন কমিশন হোক, সেটা পুলিশ হোক, সেটা কেন্দ্রীয় পুলিশ হোক, রাজ্যের পুলিশ হোক, তাদেরকে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা আছে তাকে দলীয় স্বার্থে এমন ব্যবহার করছে যেখানে তোমাদের সার্ভেলেন্স বলছে, তুমি যদি কোনো খবর দাও 10টা তোমাকে নোটিশ দেবে। তুমি যদি একটা ফেসবুকে একটা পোস্ট করো, গুন্ডাও যাবে, পুলিশও যাবে, কেন্দ্রীয় সরকারও যাবে, রাজ্য সরকারও যাবে। কতজন জেলে আছে, কত সাংবাদিক, আমাদের রাজ্যে কত সাংবাদিকের উপর অত্যাচার হয়েছে, গোটা দেশে কত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট যারা ব্লগার আছে, ইন্ডিপেন্ডেন্ট, শুধু বাংলাদেশে খুন হচ্ছে তা নয়, আমাদের দেশে কত হয়েছে, কত আক্রমণ হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভয়েসকে, বামপন্থী বলে নয়, স্বাধীন যে এপিডিআর তৃণমূলকে আনার জন্য সিঙ্গুর নন্দীগ্রাম পর্যায়ে সোচ্চার ছিল, সেই এপিডিআর কে বন্ধ মিটিং করতে দেবে না, ওরা বলেছে। সেলিম দা, আমি এই প্রসঙ্গ টেনেই বলি, আমি জানি এখনো পর্যন্ত নির্বাচনের 8 মাস বাকি রয়েছে। আমরা দেখেছি কংগ্রেসের সঙ্গে জোট করলে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মানুষের আস্থা একটু বাড়ে আপনাদের ওপর। এবার আপনারা কি ভাবছেন? আবারও বলবো, ভোট দেরি রয়েছে এবং এই জোটের বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী বরাবরই তিনি আন্তরিক। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে ভোটের বেশি দেরি নেই, জোট এখন নেই, শুধু বাম জোট আছে। আমরা বাম জোটকে আরো বড় করছি, অন্যান্য আরো বামপন্থী দল, ব্যক্তি গোষ্ঠীকে আমরা সঙ্গে নিচ্ছি, বৃহত্তর বাম ঐক্য গড়ে উঠছে। তার পাশে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা আছে, ইনক্লুডিং কংগ্রেস, তাদের সঙ্গে সবার সঙ্গে কথাবার্তা বলতে হবে যাতে আসন সমঝোতা হয়। জোট হয় একটা নির্দিষ্ট রাজনীতির ভিত্তিতে, সেখানে বিজেপির রাজনীতি একরকম, তৃণমূল রাজনীতি আরেক রকম, কংগ্রেসের রাজনীতি আরেক রকম, বামপন্থী দলগুলোর মধ্যে জোট হয় কারণ বাম মনস্কতা একরকমের, একটা একই ধরনের আন্দোলন সংগ্রাম, রাজনীতি, অর্থনীতি সম্পর্কে সম্যক একরকম উপলব্ধি আছে, একটু একটু আলাদা আছে, কিন্তু আলাদা দল আছে। তাহলে আমরা নির্বাচনের সময় যাতে ভোট ভাগাভাগি না হয় সেজন্য আমরা এই আসন সমঝোতা করি। এবার কার সঙ্গে করব, কংগ্রেস তুই বলছো, তাহলে সেই দলকেও সিদ্ধান্ত নিতে হয়। যেমন অধীরবাবুর কথা বললে, তাহলে অধীরবাবু যখন সভাপতি ছিলেন আমরা সমঝোতা করেছি, কোনো অসুবিধা হয়নি। যখন সৌমেন মিত্র ছিল তখনও কথাবার্তা হয়েছে। কিন্তু এখন যিনি আছেন, আবার শুধু প্রদেশ কংগ্রেস বললে হয় না, জেলা কংগ্রেস বললে হয় না, কংগ্রেস দল এমন আছে যেটা এআইসিসি বলবে, যা এআইসিসি বলছে, তাহলে এআইসিসি কে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে। তুমি যেটা বিয়ের সম্পর্ক করো, যদি বন্ধুত্ব করো, তাহলে উভয় পক্ষকে সিদ্ধান্ত নিতে হয়, একটা পক্ষে হয় না। ঠিক। আর আপনি বললেন মানে এখন জোট নেই বা জোট করেননি, সমঝোতা করেছিলেন। নওশাদ সিদ্দিকী এখনো কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে আছেন বা যোগাযোগ করেন? আচ্ছা, নওশাদ সিদ্দিকী বলে কথা না, আইএসএফ, এবং নওশাদ সিদ্দিকী তার নেতা এবং এমএলএ বটে, এবং খুবই মুখর এবং দৌড়ঝাঁপও করছে। সেখানে দাঁড়িয়ে আমাদের মধ্যে এই তো কদিন আগে তুমি খেয়াল করেনি, যে গত মাসে গোড়াতে যুব কেন্দ্রে একটা কনভেনশন, শুধু নওশাদ সিদ্দিকী আইএসএফ কেন, আমরা ছিলাম, সিপিআইএম এর লিবারেশন ছিল, আরও 14টা দল ছিল, দল করে না এমন দলও ছিল, নওশাদ সিদ্দিকীও ছিল, দীপঙ্কর ভট্টাচার্য ছিল, মোহাম্মদ সেলিমও ছিল, শুভঙ্কর চক্রবর্তীও ছিল। একটু খেয়াল রাখবে তো জোট সমঝোতার আলোচনার মধ্যে আছে কিনা। একসঙ্গে কনভেনশন হয়েছে এবং সেখানে এই ওয়াকফের বিষয় নিয়ে বা এই ধরনের সংখ্যালঘু নির্যাতন নিয়ে সংবিধান বাঁচানোর নাম করে আমরা কর্মসূচি করেছি, এবং কদিন পরে দেখবে একসঙ্গে রাস্তাও নামছি। ঠিক। আমি একদম শেষের দিকে সেলিমদা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে হয়, সেটা হচ্ছে একটা আইডেন্টিটি পলিটিক্সের বিষয় চলে এসছে বা চেষ্টা চলছে, যে তৃণমূল মানেই বাংলা বাঙালি একটা বিষয়, আর ওদিকে হচ্ছে মোদি, তিনি গতকাল এসেছিলেন, তিনি বলতে চাইছেন জয় মা কালী, জয় মা দুর্গা। এই যে একটা দিকে তৃণমূলের বাঙালি আনা, অন্যদিকে নরেন্দ্র মোদি এসে জয় শ্রীরামকে বাদ দিয়ে জয় মা কালী, জয় মা দুর্গা, এই বিষয়টা আপনি একজন বর্ষিয়ার নেতা, রাজনীতি লোক, কি বলবেন? একদম রাজনীতি শুধু নয়, একজন অভিজ্ঞতা সম্পন্ন এবং কিছুটা সমাজতত্ত্ব নিয়ে, সমাজ বিজ্ঞান নিয়ে যদি কথাবার্তা চর্চা করি, তাহলে দেখবে প্রথমত বললে এটার চেষ্টা করা হচ্ছে যে বাঙালিয়ানা, বাঙালিয়ানার সর্বনাশ, বাংলার শিক্ষা, বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য সর্বনাশ করেছে তৃণমূল, এবং করেছে বলে বিজেপি এই ফাঁকটা ধরে নিয়ে জয় শ্রীরাম বলে ঢুকে পড়েছে, এখন জয় মা কালী, জয় মা দুর্গা বলছে। তা নাহলে উড়িষ্যার জগন্নাথ মন্দিরকে মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠা দিতে হতো না। আমি উড়িষ্যা ইচ্ছে করে বললাম এই জন্যই, কারণ ওটা হচ্ছে কাউন্টার, যে অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে কেন করা হয়।
রিজিনাল পার্টি একটা, কিন্তু তুই তার সঙ্গে বললে বাংলা এবং বাঙালিয়ান আছে, বাঙালিয়ান তাহলে ইউসুফ পাঠান থেকে আরম্ভ করে মনোজ তেওয়ারি থেকে শুরু করে আরেকজন যেই দুর্গাপুরে বর্ধমানে নিয়ে এসে দাঁড় করালো ক্রিকেটারকে, কীর্তি আজাদ, হ্যাঁ কীর্তি আজাদ, এগুলো ব্যক্তিগত কোনো ব্যাপার না। তা এই যে এখন হচ্ছে তোমার গিয়ে আসানসোলের নেতা এখন জিতেন্দ্র যে মেয়র করেছিল, যে হচ্ছে তোমার গিয়ে মমতার সঙ্গে ছিল, এখন তৃণমূলে গেছে বা বিজেপিতে গেছে, প্রত্যেক নির্বাচনে বিজেপি তৃণমূলের মধ্যে আদান প্রদান করে, নাকি বাঙালিয়ানা? আমি পরিষ্কার বলছি বাঙালিয়ানা যদি বলেছো তুমি, 16 আনা নয়, এক। তারপরে তোমার গিয়ে যখন যেমন তখন তেমন, ওই যে সেদিন তিনি বক্তৃতা করছেন বাংলা বাঙালি যাবো করে, কিন্তু তিনি ভাষা পাল্টে নিয়েছেন, শুদ্ধ করে হিন্দি উর্দু বলতে পারেন না, শুদ্ধ করে বাংলা যখন বলেন না কেউ বলবেন, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলছি তুমি এটাকে নিয়ে বাঙালিয়ানা কেন বলছো? উনি শুরু করেছিলেন ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের গান শোনানো হবে, তো এখন দাঁড়িয়ে ভোজপুরি গান ছাড়া, বিহারের বার ডান্সার ছাড়া, এবং এখন সুবিধা হয়েছে বেঙ্গলের বার ডান্সার তৈরি করে দেওয়া হয়েছে গত 10 বছরে। তৃণমূলের ছাত্র পরিষদের প্রোগ্রাম হোক বা প্রতিষ্ঠা দিবস হোক, তাহলে গোটা এই উত্তর ভারতের সংস্কৃতি ছাড়া কোনো সংস্কৃতি হয় না তৃণমূলের মঞ্চ থেকে। তা তুমি বাঙালিয়ানা কাকে বলছো? এই যে আমাদের যে তামিলনাড়ুর সঙ্গে কেন ঝামেলা বিজেপির হচ্ছে আর কি, যে বিজেপি যেভাবে গিলে খেয়েছে উত্তর ভারতের অন্যান্য ভাষাকে, আঞ্চলিক ভাষাকে, রাজ্যের ভাষাকে, সংস্কৃতিকে, হিন্দি আর বিজেপি বলবো না, RSS, যেটা মমতা বলবেন না কোনোদিন, বিজেপি নিয়ে বললে RSS নিয়ে বলবেন না, সেখানে দাঁড়িয়ে আসাম, মহারাষ্ট্র, পাঞ্জাব, কাশ্মীর, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, যাদের নিজস্ব একটা স্ট্রং ভাষা আছে, ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, সাহিত্য আছে, রাজনৈতিক ধারা আছে, তারা RSS এর এই আধিপত্যটাকে মেনে নিতে রাজি নয়। কিন্তু সামাও দল ত্যাগ করে হোক, হিন্দু মুসলমানকে ভাগ করে হোক, বাঙালি অসমীয়া ভাগ করে হোক, উগ্র জাতীয়তাদের নাম করে হোক, আসামে কিছুটা ম্যানেজ করেছে, নর্থ ইস্টে করেছে তো, কিন্তু এখনও পাঞ্জাবে, তামিলনাড়ুতে এটা আটকানো হচ্ছে, এটা উড়িষ্যা পারল না, যেহেতু ওই যেটা বেঙ্গলে এটা হচ্ছে ক্রাইসিস। কারণ তোমার আঞ্চলিক যে আইডেন্টিটি, যে ভাষা, যে সংস্কৃতি, যে শিক্ষা, যে ঐতিহ্য, যে ট্র্যাডিশন, যে ইতিহাস, সেটাকে যদি নষ্ট করে দাও, তাহলে শেকড়টা আলগা হয়ে গেলে তখন সেই মহুরিটা পড়ে যায়, ঠিক যেটা মহারাষ্ট্রে এখন হচ্ছে, তুমি দেখবে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূলের হাতে এটা সেফ নয়, শুধু এটুকু বলবো না, তুমি যে বলছো না বিজেমূল, আসলে RSS মমতার কাল্টিভেট করেছে, মমতাকে তৃণমূল দলকে তৈরি করতে সাহায্য করেছে, RSS লোকেরা তৃণমূলের মধ্যে অ্যাডভাইজের মধ্যে ঢুকেছে, যাতে দাঁড়িয়ে এটা নষ্ট করা যায়। তাহলে একটু পাক যদি তৈরি হয়ে যায়, তাহলে পদ্ম চাষ হয়। তাহলে এই পাকটা তৈরি করেছে তৃণমূল। তুমি বলবে পাক আর পদ্ম কি এক? তা নয়, পাক এবং পদ্ম আলাদা, কিন্তু পাক লাগে পদ্ম তৈরি করতে। দাদা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এটা অনেকেই মনে করেন আপনি দলের কঠিন সময়ে রাজ্য সম্পাদক হয়েছেন, মোহাম্মদ সেলিম তিনি যদি এখন অঙ্ক কষতে বসেন বা যোগ বিয়োগ করতে বসেন, রাজ্য সম্পাদক হিসেবে দলকে কতটা এগোতে পারলেন? ঠিক, আমাদের রাজ্য সম্মেলন মাঝখানে হয়েছে, পার্টি কংগ্রেস হয়েছে, একদম হাতের কাছে আমাদের সব পত্রগুলো আছে। প্রথম কথা হচ্ছে আমাদের পার্টিকে সক্রিয় করা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি যে শ্রেণী সংগঠনগুলো আছে যারা প্রান্তিক মানুষের কাজ করবে, তাকে আরও বেশি জোরালোভাবে উপস্থাপিত করা, তাদের সক্রিয়তা বাড়ানো, আন্দোলন সংগ্রামমুখী সংগঠন তৈরি করা। আর আমাদের মধ্যে যদি উল্টোপাল্টা কিছু লোকজন থাকে, তাদেরকে কিনারা করা বা বার করা, পরিষ্কার কথা যে অভিযোগগুলো আসে সেগুলো করা ব্যবস্থা নয়, এই সময় CPM-ই পারে এটা একদম। তারপরে হচ্ছে যে তোমার কি নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা। একটা জেনারেশন গ্যাপ হয়েছিল আগে তোরা বলতে, এখন সেই জেনারেশন ভলেন্টারিলি পার্টি সিদ্ধান্ত করে আমরা আস্তে আস্তে একটা অংশ ফেজ আউট হচ্ছে, আর তারা কাজকর্ম করছে, কিন্তু আন্দোলন সংগ্রাম সংগঠনে, মিডিয়ায়, টেলিভিশনে, প্রচারে দেখবে এই নতুন প্রজন্ম টেকা হয়েছে। এটা হচ্ছে CPM-এর স্ট্রেংথ পশ্চিমবঙ্গে। অন্যরা কিন্তু 11 বছর 14 বছর ধরে বিজেপি, তৃণমূল, তারা নতুন কোনো নেতা তৈরি করতে পারেনি নতুন প্রজন্মের, এ দল থেকে ভাঙিয়ে নিয়ে এসছে।
পুরনো মাল নতুন বোতলে দিয়েছে, কিন্তু ফ্রেশ নতুন একেবারে ছাত্র থেকে যুব থেকে উঠে এসে তারা নেতৃত্ব পর্যায়ে চলে আসছে, যারা আগামী 10 বছর 15 বছর 20 বছর ধরে এই আন্দোলন সংগ্রামকে নিয়ে যাবে, সে কাজটা করা গিয়েছে। ধন্যবাদ সেলিম দা। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতি সবটাই নিয়ে তিনি আলোচনা করলেন দ্য ওয়ালে। এই ধরনের ইন্টারভিউ দেখতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই। নমস্কার।